আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিএনপির রাজনীতি কোন পথে এবং জামাতের রাজনীতি কোন পথে? বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা নাম বাংলাদেশের রাজনীতিতে একটা ব্র্যান্ড। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত হোসেন মোহাম্মদ এরশাদের এই 9 বছর যদি বাদ দেওয়া হয়, বাকি পুরোটা সময় এই দুই দল নেতৃত্ব দিয়েছে বাংলাদেশের। এখন যদি হিসাব করা হয়, বাংলাদেশে এই আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা রাজনৈতিক দল এমন একটা ব্র্যান্ড যে মানুষ সবসময় বিশ্বাস করে যে হয় বিএনপি ক্ষমতায় আসবে, না হয় আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। কিন্তু 5ই আগস্টের পর প্রেক্ষাপটটা সম্পূর্ণরূপে ভিন্ন হয়ে যাচ্ছে এবং এই প্রেক্ষাপটটা আসলে কোথায় গিয়ে দাঁড়ায় এবং কোন পজিশনে গিয়ে দাঁড়ায় এবং রাজনীতির হিসাব কিতাব সম্পূর্ণ কতটুকু পাল্টে যাচ্ছে সেটা কিন্তু প্রত্যেকে বুঝতে পারবেন আগামী নির্বাচনের পরে। যারা আওয়ামী লীগ করেন বা যারা বিএনপি করেন, এই লোকগুলো আসলে সেই আগের ধাঁচে বা আগের যেই হিসাব, এই হিসাবে পড়ে আছে যে বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের জনসমর্থন সবচাইতে বেশি এবং তারাই একমাত্র সরকার গঠন করবে, আর অন্য কোনো দল সরকার গঠন করতে পারবে না। কিন্তু দিন শেষে একটা জিনিস প্রত্যেককে মাথায় রাখতে হবে যে একটা জিনিস মানুষ কিন্তু বারবার দেখে এবং যখন প্রত্যেকবারে তাদের থেকে একই ফিডব্যাক আসে, তখন কিন্তু সেই লোকটা আসলে বিরক্ত হয়ে যায়। কিন্তু বাংলাদেশে এমন একটা পরিস্থিতি ছিল যে হয় আওয়ামী লীগ অথবা বিএনপি, এই দুইটা বলয়ের বাইরে মানুষের ভোট দেওয়ার কোনো সুযোগই ছিল না। মানে হচ্ছে, আপনি ছোট কোনো দলকে আপনি যদি ভোট দেন, বা বাংলাদেশের জনগণের একটা মাইন্ড সেট আপ এটাই ছিল যে ওই দলটা ক্ষমতায় আসবে না, অতএব আমার ভোটটা দিয়ে আসলে পৌঁছানোর কোনো দরকার নেই। কিন্তু বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে যদি আপনি হিসাব করেন, তাহলে কিন্তু আরও একটা ব্র্যান্ড কিন্তু মানুষের সামনে চলে এসেছে, সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। যারা জামাত ইসলামীকে আসলে খুব একটা প্রাধান্য দিতে চান না, বিশেষ করে আওয়ামী লীগ এবং বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন, এরা খুবই তুচ্ছতাচ্ছিল্য ভাষায় কথা বলতেছেন। আর বিএনপির যেসব নেতারা আসলে জামাতকে তুচ্ছতাচ্ছিল্য করছে, এই নেতারা কিন্তু বেশিরভাগই কিন্তু ওল্ড মডেলের, মানে পুরনো জাপানি গাড়ি। এই জাপানি গাড়ি সবসময় ওই পুরনো মডেলটাই চিন্তা করবে। কিন্তু বর্তমান যুগ যে একটু আধুনিক হয়েছে, এই যে বর্তমান তরুণ প্রজন্মের চাওয়া পাওয়া চিন্তাধারা অনেকটাই পরিবর্তন হয়েছে, এই জিনিসটা কিন্তু তারা খোঁজ খবরে রাখে না। কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমান কিন্তু বুঝতে পারতেছেন যে আসলে আগামী নির্বাচনে কি হতে যাচ্ছে। তাই আপনারা যদি তারেক রহমানের বক্তব্য বিবৃতিগুলো একটু খেয়াল করে দেখেন, তাহলে তার কণ্ঠে কিন্তু হতাশা অবশ্যই রয়েছে। একজন রাজনৈতিক দলের প্রধান কখনো তার হতাশা প্রকাশ্যে তার নেতাকর্মীদেরকে বলবে না, কারণ একবার যদি তিনি হতাশা ব্যক্ত করেন, তাহলে বুঝতে হবে যে ওই দল পরাজিত হয়ে যাবে। কারণ সর্বোচ্চ নেতা হতাশা ব্যক্ত করতে পারবে না, তার মনে কি আছে সেটা তার মনেই রাখবে। কিন্তু বিএনপির নেতাকর্মীরা এটা যে বুঝতেছে না, তারেক রহমান কি বোঝাতে চাইছে, আকার ইঙ্গিতে যাই বলছে, আসলে তারা কোনো কিছুই বুঝতে চায় না। আর এই কারণে তারেক রহমান এখন প্রকাশ্যে বলতে বাধ্য হচ্ছে যে আগামী নির্বাচন কঠিন একটা নির্বাচন হতে যাচ্ছে। কিন্তু বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা এটা বুঝার চেষ্টাও করে না। তারা মনে করছে যে বিএনপি নামক যে দলটা রয়েছে, এই দলের আমরা নেতাকর্মী হয়ে গেলাম এবং আমরা যা কিছু করি না কেন পাবলিক আমাদেরকে ভোট দিতে বাধ্য, কারণ যেহেতু এখন আওয়ামী লীগ নেই, তাই আমাদেরকে ভোট দেবে। এরকম চিন্তাধারা করে আসলে বিএনপির অনেক নেতাকর্মী বসে আছেন। তো আমি আপনাদেরকে আসলে তারেক রহমান সর্বশেষ তার নেতাকর্মীদেরকে কীরকম একটা হতাশাজনক বক্তব্য দিয়েছে সেটা ভিডিওর শেষে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিন্তু আমি এখন যে কথাগুলো বলতে চাই সেটা হচ্ছে যে বিএনপির রাজনীতি কোন দিকে, আওয়ামী লীগের রাজনীতি কোন দিকে, আর জামাতের রাজনীতিটা কোন দিকে। বাংলাদেশে আওয়ামী লীগের যে জনসমর্থন, এটা কিন্তু তৈরি করে গিয়েছেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
আর বিএনপির যে জনসমর্থন এটা তৈরি করে গিয়েছেন কে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এখন এই দুইটা ব্যক্তির তৈরি করা জনসমর্থন দিয়েই কিন্তু এত বছর আওয়ামী লীগ এবং বিএনপি রাজনীতি করে খেয়েছে। সোজা স্টেট ক্যাট কথা। এখন এই দুইজনের নাম বিক্রি করেই কিন্তু এই দুইটা দল চলে। কিন্তু জনগণের মুভমেন্ট, জনগণ কি চায় বা এখন বর্তমান যে তরুণ প্রজন্ম এরা কি চায়, এটা কিন্তু এই যে দুইটা দলের যে নেতাকর্মী এরা কিন্তু বুঝতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যেমন আওয়ামী লীগ বিগত 16 বছরে অনেক উন্নয়নমূলক কাজ করেছে এবং সবাইকে কিন্তু এখনো এই উন্নয়নের গানটাই শোনাচ্ছে। কিন্তু বাস্তবিক অর্থে মানুষ কি আসলে শুধুমাত্র উন্নয়নে সন্তুষ্ট ছিল? যদি উন্নয়নে সন্তুষ্ট থাকতো তাহলে 5 আগস্ট সংগঠিত হতো না। এটা আওয়ামী লীগের যারা নেতাকর্মী রয়েছেন এদের এটা অবশ্যই ভাবা দরকার। আবার বিএনপির যারা নেতাকর্মী রয়েছেন এই বিএনপির নেতাকর্মীরা ধরে নিয়েছেন যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় নেই তাই বিএনপি ক্ষমতায় এসে বসে আছে। হারুন কিসিঞ্জারের একটা কৌতুক ছিল, আপনারা হয়তো অনেকেই দেখেছেন, যে কোন দেশের গাভী কত লিটার দুধ দিবে, এই জাতীয় একটা কৌতুক আমি দেখেছিলাম। তো সব দেশের গাভীদের যখন দুধ দোয়াইয়ে আনলো তখন কারো 18 লিটার, কারো 20 লিটার, কারো 40 লিটার, কারো 30 লিটার। কিন্তু বাংলাদেশে যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে সে মাত্র 2 লিটার দুধ সংগ্রহ করেছে। তখন তাকে বলা হলো যে তুমি ফেল করেছো এবং তুমি সবচাইতে কম দুধ দহন করেছো। তখন কিন্তু হারুন কিসিঞ্জার বলে, আপনি আসেন এদিকে, দেখেন সবারই দিয়েছেন গাভী আর আমারে দিয়েছেন ষাঁড়। তো আমি ষাঁড় থেকে 2 কেজি দুধ দুয়েছি আর বাকিরা সবাই গাভী থেকে দুধ দুয়েছে। এটা এই জন্য বললাম যে আওয়ামী লীগের সময় আওয়ামী লীগ ক্ষমতায় থেকে এবং ক্ষমতায় থাকা অবস্থায় তারা টেন্ডারবাজি, চাঁদাবাজি, টেম্পো স্ট্যান্ড দখল এবং যে অপকর্মগুলো করেছে এগুলো ক্ষমতায় থেকে করেছে। কিন্তু বিএনপি ক্ষমতায় না এসে মানে ষাঁড় গরু থেকেই তারা 2 কেজি দুধ দুইয়ে নিয়েছে। মানে তারা ক্ষমতায় না আসার আগে এই অমুকের পুকুরের মাছ নিয়ে যাচ্ছে, অমুকের গরু চুরি করে ভুড়ি ভোজ করাচ্ছে, তারপর টেম্পো স্ট্যান্ড দখল করছে, ময়লার গাড়ি আটকাচ্ছে, অমুককে পিটাচ্ছে, অমুককে মামলা বাণিজ্য দিচ্ছে। এই জাতীয় কর্মকাণ্ড এমনভাবে করেছে মানে ক্ষমতার বাইরে থেকে। এখন সাধারণ মানুষ কি বুঝবে যে এরা যদি ক্ষমতার বাইরে থেকে এই 2 কেজি দুধ দুইয়ে নেয় তাহলে যখন তারা ক্ষমতায় থাকবে আর যখন তারা গাভী পাবে তখন কয় কেজি দুধ দুইবে? ঠিক এই অবস্থা হচ্ছে বিএনপির। এখন আসি যে তারেক রহমান যদি বাংলাদেশে আসে তারপরেও বিএনপির নেতাকর্মীরা কি আসলে খুব বেশি পরিবর্তন হবে? এবং তিনি যে ওসিয়তগুলো এই বিদেশে থেকে করছেন এবং যে ভাষায় তিনি আসলে সবাইকে আসলে অনুরোধ করছেন তাদের নেতাকর্মীদেরকে, তারপরেও যারা কথা শুনে না, তিনি যখন আসবেন তখন কি আসলেই এই বিএনপির নেতাকর্মীরা ঠিক হবে? আর অপরদিকে যদি জামাতের রাজনীতির কথা বলেন, আওয়ামী লীগের নেতাকর্মী যদি বাংলাদেশে 1 কোটি থাকে, বিএনপির নেতাকর্মী 1 কোটি থাকে, জামাতের নেতাকর্মী যদি 20 লাখও থাকে, এরপরেও এই 20 লাখের সাথে এই 1 কোটি 2 কোটি মিলেও আসলে দাঁড়াতে পারবে না। এর কারণ হচ্ছে দিন শেষে কিন্তু এই নেতাকর্মীদের বাইরে বিশাল বড় একটা অংশের মানুষ রয়েছে যারা সাধারণ ভোটার। এই ভোটারদের কাছে অবশ্যই ভোট চাইতে যাইতে হবে। এখন তারা যে কর্মকাণ্ডগুলো করেছে এবং জামাতের নেতাকর্মীরা যে কর্মকাণ্ডগুলো চালাচ্ছে এবং তারা মানুষের ধারে ধারে যাচ্ছে, তারা কোনো চাঁদাবাজিতে যুক্ত হচ্ছে না, লুটপাটে যুক্ত হচ্ছে না, মানুষের উপকার করার চেষ্টা করছে, মানুষের ধারে ধারে গিয়ে তাদের দলের নামটা তারা প্রচার করতে চাইছে। তাহলে একটু চিন্তা করে দেখেন তো সাধারণ মানুষ আসলে কাদের প্রতি আকৃষ্ট হবে? এখন আপনার নেতাকর্মী 1 কোটি আছে কিনা এটা দেখার বিষয় না, অমুক দলের নেতাকর্মী 1 কোটি আছে কিনা এটা দেখার বিষয় না। এই নেতাকর্মীরা শুধু ভোট দিলেই আসলে আপনি জামানত ঠিক থাকবে না। আপনাদেরকে অবশ্যই সমর্থক এবং সাধারণ মানুষের ভোট আনতে হবে। এখন জামাত কিন্তু সাধারণ মানুষের ধারে ধারে পৌঁছতেছে এবং জামাতের যেই সাংগঠনিক কার্যক্রম তারা এমনভাবে পরিচালনা করছে যাতে বাংলাদেশের প্রত্যেকটা সাধারণ মানুষের কাছে তাদের দাওয়াতটা যাতে পৌঁছানো যায়, তাদেরকে এটা বোঝানো যায় যে আমরা ক্ষমতায় আসলে কি কি করব আপনারা দেখতেছেন।
এছাড়াও বাংলাদেশে ভোটের মাঠে এতদিন যাবৎ আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা কিন্তু একটা ব্র্যান্ড ছিল। কি ব্র্যান্ড ছিল? তারা আগামীতে ক্ষমতায় আসতে পারে এবং আওয়ামী লীগকে ভালো না লাগলে বিএনপিকে ভোট দেবো, বিএনপিকে ভোট ভালো না লাগলে আওয়ামী লীগকে ভোট দেবো, এই ব্র্যান্ড ছিল। কিন্তু জামাত তাদের নামের পাশে আরও একটা ব্র্যান্ড তৈরি করেছে। সেটা হচ্ছে কি, বিএনপি যখন ক্ষমতায় ছিল 4 দলীয় ঐক্যজোটে, সেই সময় জামাতের 2 জন মন্ত্রী ছিল এবং সেই মন্ত্রীরা ওপেন চ্যালেঞ্জ করেছিল যে আমাদের মন্ত্রণালয়গুলো আপনারা ভালো করে যাচাই করে দেখুন একটা টাকার কোনো দুর্নীতি আছে কিনা, এবং তারা চ্যালেঞ্জ পর্যন্ত করেছে। এখন বলেন তো, বাংলাদেশে আওয়ামী লীগ এবং বিএনপি এই দুইটা দলের যে কয়জন মন্ত্রী ছিল, এদের মধ্যে কেউ কি বলতে পারবে যে আমি কোনো দুর্নীতি করিনি এবং আমার মন্ত্রণালয়গুলো আপনারা ভালোভাবে চেক করে দেখেন? এটা বলার সাহস কি এই দুই দলের কোনো মন্ত্রীর আছে? নাই। কিন্তু জামাত কিন্তু সেই ব্র্যান্ডটা কিন্তু তৈরি করে নিয়েছে এবং 5 আগস্টের আগে বিগত আওয়ামী লীগ সরকার জামাতের উপরে যে নির্মম নির্যাতন চালিয়েছিল, আওয়ামী লীগের মন্ত্রী ওবায়দুল কাদের নিজেই বলেছিল যে আমরা যদি ক্ষমতা থেকে যাই তাহলে 5 লক্ষ লোককে মেরে ফেলা হবে। এখন আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার পরে 5 লক্ষ তো দূরের কথা, হয়তো 500 লোকও খুঁজে পাওয়া যাবে না, এরকম কোনো ঘটনা আমি শুনিনি। আর যে কয়টা আমি শুনেছি সেই কয়টা করেছে কারা? বিএনপির লোকেরা করেছে, এই অভিযোগ রয়েছে। কিসের জন্য? চাঁদা না দেওয়ার জন্য, এই জাতীয় কর্মকাণ্ডে। তাহলে একবার চিন্তা করে দেখেন তো, জামাত তাদের নামটা কিসের ব্র্যান্ডে যুক্ত করছে এবং জামাত তাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে এবং তাদের নেতাকর্মীরা তাদের দলটাকে কোথায় নিয়ে যাচ্ছে। অন্যদিকে যদি দেখা যায় বিএনপির নেতা কর্মীরা এখন হুমকি দামকি দিচ্ছে, নিজেদের ক্ষমতা দেখাচ্ছে, তাদের যে পাওয়ার আছে এই পাওয়ারগুলো দেখাচ্ছে, এই জাতীয় কর্মকাণ্ডে ব্যস্ত। এখন এই অবস্থায় আগামী 1 থেকে 1.5 বছর পরে যদি নির্বাচন হয়, তাহলে জামাত তাদের দলকে কোথায় নিয়ে যাবে আর আওয়ামী লীগ আর বিএনপি তারা কোথায় নিয়ে যাবে? হয়তো অনেকেই মনে করেন যে অতীত ইতিহাস কিন্তু এরকম বলে না, আপনার কথার ভুল থাকতে পারে। ভাই, অতীত ইতিহাসে কেউ এরকম সোশ্যাল মিডিয়া চালাতো না, মানুষ টিভি দেখতো কয়জন? এখন প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু স্মার্টফোন আছে এবং সবাই কিন্তু কিছু না কিছু খোঁজখবর রাখে এবং মানুষ অনেক সচেতন। এখন গ্রাম অঞ্চলের কিছু মানুষ আছে অসচেতন, যারা এখনো আওয়ামী লীগ বিএনপিকে নিয়ে পড়ে আছে, অথবা বিএনপি কি কর্মকাণ্ড করছে কি করছে এগুলো হয়তো তারা দেখতেছে না অনলাইনের মাধ্যমে, কিন্তু তাদের আশেপাশে যে কর্মকাণ্ডগুলো হচ্ছে এগুলো তো তারা দেখতেছে এবং জামাতের কর্মীরা তাদের কাছে পৌঁছতেছে এবং তাদের যেই চিন্তাধারা, তাদের যেই ফিলোসফি, এগুলো তারা মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করে। তারেক রহমানের এই বক্তব্যটা শুনে আসলে আমার অনেকটাই মায়া লেগেছে। এই বিগত 16-17 বছরে তার উপরে যেই নির্যাতন হয়েছিল 111-এ, তারপর থেকে সে দেশের বাইরে, এমনকি তার মায়ের সাথে তার কোনো যোগাযোগ ছিল না, বা তার মা যখন খুব অসুস্থ এই অবস্থায় তার মার সেবাও করতে পারেনি, এমনকি তার মাকে যখন জেলে নিয়েছে, সব কিছু মিলিয়ে মারাত্মক একটা চাপে ছিল এই 16-17 বছর যাবৎ। যখন এই তারেক রহমান দেখলো যে তাদের সামনে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং অতীতের যেই ভুল ত্রুটিগুলো বিএনপির রয়েছে বা জিয়া পরিবারের রয়েছে, এগুলো থেকে বের হয়ে তারা নতুন কিছু দেওয়ার যেরকম প্রতিশ্রুতি তারেক রহমান দিচ্ছে, এবং আমার কেন জানি মনে হয় তার আন্তরিকতাও রয়েছে, কিন্তু এই বিএনপির কিছু নেতাকর্মীরা যে কর্মকাণ্ডগুলো করছে, আসলে তারেক রহমান সম্পূর্ণরূপে হতাশ হয়ে যাচ্ছেন। এমনকি বিএনপির যেসব মুরব্বী শ্রেণীর নেতারা রয়েছেন, তারা অতীতের রাজনীতির মধ্যে পড়ে আছেন, নতুন প্রজন্মের পালস বুঝে বক্তব্য দেওয়ার সেই জ্ঞানটাও তারা রাখে না। এই সবগুলো মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে বাংলাদেশে একটা নতুন একটা অধ্যায় রচিত হতে যাচ্ছে, আর সেটা জামাতের হাত দিয়ে। হয়তো আমার এই কথাগুলো আপনাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু
নির্বাচনের পর আমার এই কথাগুলো একটু মিলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। এখন আপনাদেরকে আমি তারেক রহমান কি বক্তব্যটা দিয়েছেন আর নেতাকর্মীদের উদ্দেশ্যে আসলে কি ওসিয়ত করেছেন সেটা একটু শুনে আসুন। বা আমাদের কিছু নেতাকর্মী বিভ্রান্ত হয়ে যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি বাংলাদেশে যদি 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? কারা চলে আসবে, কি চলে আসবে আমরা জানি না, তবে আর যাই হোক সেটা আপনাদের কারোর জন্য ভালো হবে না, আমাদের কারোর জন্য ভালো হবে না। প্রিয় সহকর্মীবৃন্দ, কোনো কারণে যদি অন্য কেউ সরকার গঠন করে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনার এতটুকু চিন্তা, এতটুকু সেন্স থাকতে হবে, অন্য কেউ যদি সরকার গঠন করে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটেই হোক, আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটের ক্ষেত্রেই হোক, সেটা কি দেশ এবং জাতির জন্য খুব ভালো হবে? আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আপনারা পরবর্তী যে সেকেন্ড নাটা বললেন, আপনারা বুঝে শুনেই নাটা বলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা যদি বুঝে শুনে নাটা বলে থাকেন তাহলে আপনারা সঠিক বলেছেন, এবং তাই যদি হয়ে থাকে, দুটো প্রশ্ন করেছি আপনাদের, দুটোতেই আপনারা না বলেছেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই নাটি যদি আপনারা বুঝে শুনে এবং সত্যিকার ভাবে না বলে থাকেন, এখনো আমাদের হাতে সময় আছে মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এখনো আমাদের সময় আছে, এখনো আমাদের কাছে সময় আছে মানুষ যেভাবে চায় সেভাবে চলার জন্য। দিন শেষে কিন্তু রাজনৈতিক দল হিসেবে, রাজনৈতিক কর্মী হিসেবে যাই হোক, দিন শেষে কিন্তু আপনাকে ওই লোকটার কাছে, ওই মানুষটার কাছে, ওই ভোটারটার কাছে আপনাকে যেতে হবে।